আলমডাঙ্গা সরকারি কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৈশ্বিক মহামারীর সময় আমরা এই করোনাকালীন ভিতরে সরকার কর্তৃক নির্ধারিত সিদ্ধান্তের আলোকে যে অনলাইন ক্লাস শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় আমরা এখন একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিণীতি সুশাসনের চতুর্থ চ্যাপ্টার বাংলাদেশের সংবিধান। আজকে আমাদের বিষয় হচ্ছে চ্যাপ্টার অনুশীলনী হচ্ছে বাংলাদেশের সংবিধান। এটা হচ্ছে আজকে আমাদের সংবিধান, এটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। এখন আমরা জানি যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 9 মাসব্যাপী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার সুফল এবং সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশে পরিচালনার জন্য সংবিধান প্রণয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়ে। যেহেতু সংবিধান প্রণয়নের কিছু পদ্ধতি আছে, আমরা জানি যে সংবিধান তৈরির 4টা পদ্ধতি আছে। একটা হচ্ছে বাই গ্রান্ট, অনুমোদনের মাধ্যমে। দ্বিতীয়টা হচ্ছে বাই ডেলিবারেশন ক্রিয়েট, আলাপ আলোচনার মাধ্যমে। তৃতীয়ত হচ্ছে বাই রেগুলেশন, বিপ্লবের মাধ্যমে। চতুর্থত হচ্ছে যে বাই ইভালুয়েশন, বিবর্তনের মাধ্যমে। তো এখন যেহেতু সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের পার্লামেন্ট তখনও হয়ে পারেনি, তাহলে দেশের সংবিধান কিভাবে প্রণয়ন করবে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে 10ই জানুয়ারি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন। উনি 11ই জানুয়ারি থেকেই অস্থায়ী সংবিধান প্রণয়নের জন্য ঘোষণা দেন 11 তারিখ থেকেই, এবং একটা গণপরিষদ গঠন করার সিদ্ধান্ত দেন 11 তারিখেই। এই সিদ্ধান্তের আলোকেই 1972 সালের 26শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সংবিধান প্রণয়নের কার্যক্রম চালু হয়। এরই ধারাবাহিকতায় দেশ যখন স্বাধীন হলো, তার আগে অস্থায়ী সংবিধান যখন রচনা করতে হবে, অস্থায়ী গণপরিষদ যখন গঠন করা হলো, তখন গণপরিষদের আবার কিছু বৈশিষ্ট্য ছিল যে বাংলাদেশ কেমন হবে। আমরা জানি যে 23 বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম এবং আন্দোলন যেটাই হয়েছে, সেটা সংসদীয় পদ্ধতি সরকারকে কেন্দ্র করে। এখন স্বভাবতই বাংলাদেশের সরকার ব্যবস্থা হবে সংসদীয় পদ্ধতি সরকার। যখন আমাদের অস্থায়ী সরকার মুজিবনগরে গঠন করা হয়, সেখানেও কিন্তু বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি রেখে প্রধানমন্ত্রী যে অস্থায়ী সরকার গঠন হয়েছিল, সেটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ছিল। তাহলে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার নির্বাহী ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতে। আর সেই আলোকেই নামে মাত্র একজন রাষ্ট্রপতি থাকবেন, যার নামে রাষ্ট্রের সমগ্র শাসন ব্যবস্থা পরিচালিত হবে। তারপরে আমরা দেখছি যে বাংলাদেশে একটা বিচার বিভাগ থাকবে, সেটার নাম হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এরকম কিছু বৈশিষ্ট্যের আলোকে গণপরিষদ গঠন করা হলো, এবং সিদ্ধান্ত হলো যে তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক এবং জাতীয় পরিষদের যে সমস্ত সদস্য ছিল, তাদেরকে নিয়েই গণপরিষদ গঠন করা হবে। এই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ সংবিধানের
যদি কনস্টিটিউশন মেকিং বা সংবিধান প্রণয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করি, সেখানে দেখব যে 1972 সালের 26শে মার্চ ঘোষণা করা হলো যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হবে। সে আলোকেই 10ই মে প্রথম সংবিধান প্রণয়ন কমিটির মিটিং হয়। 10ই মেতেই ওই দিনেই গণপরিষদের সদস্যদের ভিতর থেকে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। হ্যাঁ, স্পিকার হলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার হলেন মোহাম্মদুল্লাহ। প্রথম সভা। দ্বিতীয় সভা এপ্রিলের 17 তারিখ 1972। সেইখানে 34 সদস্য বিশিষ্ট একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি হলেন তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল হোসেন। কামাল হোসেনের নেতৃত্বে একটা কমিটি গঠন হলো 34 সদস্য বিশিষ্ট। এর মধ্যে এই 34-এর মধ্যে 30 জনই ছিল আওয়ামী লীগ দলীয় সদস্য, একজন মহিলা সদস্য মুজাফফরনগর থেকে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এবং স্বতন্ত্র থেকে 2 জন। এরা হলেন মেম্বার। এরা দীর্ঘ আলাপ আলোচনার পরে 98টা সুপারিশ করা হলো, তার মধ্যে 84টা গৃহীত হলো। হ্যাঁ, এই ধারাবাহিকতায় তৎকালীন আইনমন্ত্রী এটাকে যুগোপযোগী এবং আরও অধিকতর যাচাই বাছাইয়ের জন্য বিশ্বের বিভিন্ন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের দেশ সফর করলেন। সেই ধারাবাহিকতায় ভারত এবং যুক্তরাজ্য সফর করলেন এবং ওইখানে সংবিধান সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিলেন। মতামত নিয়ে আইনমন্ত্রী ফিরে আসলেন। আসার পরে গণপরিষদের আবার প্রথম অধিবেশন শুরু হলো জুন মাসের 10 তারিখে বিস্তারিত আলাপ আলোচনার পরে ওই 72 সালেরই 12ই অক্টোবর দ্বিতীয় অধিবেশন এবং 19 অক্টোবর থেকে 12ই অক্টোবর অনুমোদন হলো ওই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সিদ্ধান্ত, এবং 19 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত প্রথম আলোচনা ও সিদ্ধান্ত হলো। এরপরে যাচাই বাছাই হলো। হওয়ার পরে দ্বিতীয় আলোচনা হলো 30 অক্টোবর থেকে 3রা নভেম্বর, এবং 3রা নভেম্বরের পরে সংক্ষিপ্ত আলোচনার পরে আমরা জানি যে বাংলাদেশের 1972 সালের যে মূল সংবিধান, এটা 4 নভেম্বর গৃহীত হলো এবং বলা হলো যে এই সংবিধান কার্যকর হবে 16ই ডিসেম্বর বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্য। সেজন্য 1972 সালের 16ই ডিসেম্বর থেকে সংবিধান কার্যকরী হয় এবং গৃহীত হয় 4 নভেম্বর। আর এই সংবিধানের হস্তলিপিতে স্বাক্ষর করার জন্য 14 ও 15 ডিসেম্বর সময় নির্ধারণ করে দিল। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের সংবিধান গৃহীত হলো কত তারিখে? 1972 সালের 4 নভেম্বর এবং কার্যকরী হলো 1972 সালের 16ই ডিসেম্বর। এই যে আমরা সংবিধান প্রণয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন স্বভাবতই শিক্ষার্থীদের মনে প্রশ্ন আসতে পারে, সংবিধান কি জিনিস, যেটা পূর্বে আলোচনা করা দরকার ছিল। বেসিক ধারণা দিয়েই আমি এই কথাটা বলছি, এই জন্যই যে সংবিধান প্রণয়নের আমরা 4টা পদ্ধতি দেখলাম। তার মধ্যে প্রণয়নের সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আইনসভা। তখন যেহেতু বাংলাদেশের কোনো আইনসভা ছিল না, তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক এবং জাতীয় পরিষদের সদস্যদের নিয়ে 403 জন সদস্য নিয়ে, এবং কিছু যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, 12 জন মারা গেছিল, 4 জন দালাল আইনে সংযুক্ত ছিল, হ্যাঁ, এরকম এদেরকে ছাড় দিয়ে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হলো। এখন আমরা যে কথাটা বলবো, সংবিধান কি, সংবিধান সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের জনক
মহামতি অ্যারিস্টটল বলতেছে যে এ কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি হচ্ছে সংবিধান। সংবিধান হচ্ছে রাষ্ট্রের দর্পণ স্বরূপ। একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সে সংক্রান্ত বিষয় সংবিধানের মধ্যে লিপিবদ্ধ থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, সংবিধান সবসময় কি লিখিত হবে? তা কিন্তু নয়। সংবিধানের ক্লাসিফিকেশন আলোচনা করলে আমরা বলবো যে সংবিধান দুই প্রকার, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন, আরটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। আর সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে সংবিধানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই হচ্ছে মোটামুটি আমরা যে ধারণাটা পাইলাম সংবিধান কাকে বলে, সংবিধান সদ্য স্বাধীনতা প্রাপ্তের সংবিধান কিভাবে প্রণয়ন করা হলো, এই ধারাবাহিকতাই আমরা এতক্ষণ মিলে আলোচনা করলাম যে কিভাবে সংবিধান তৈরি হয়। এটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের মূল সংবিধান, যেটা 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকরী হয়েছে। এবার আসি আমরা সংবিধান আমরা পেয়ে গেলাম। সংবিধানের পরে এখন আমরা দেখলাম যে কোন ধরনের সংবিধান আমরা প্রণয়ন করলাম, হ্যাঁ, বা ফিচার্স অফ কনস্টিটিউশন, ওই সংবিধানের বৈশিষ্ট্য। তার মানে আমরা আরো পরিষ্কার করে বলতে পারি যে 1972 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে বাংলাদেশের সংবিধান হবে কি ধরনের, লিখিত সংবিধান, রিটেন কনস্টিটিউশন। যে একটা আমাদের দেশের একটা সংবিধান আছে 84 পৃষ্ঠার একটা সংবিধানের 153টা অনুচ্ছেদ, 11 ভাগে বিভক্ত, একটা প্রস্তাবনা, 4টা তফসিল। যদিও পরবর্তী মূল সংবিধানে 4টা তফসিল, যদিও এখন তফসিলের সংখ্যা 7টায় উন্নীত হয়েছে। তাহলে এইটা হলো লিখিত সংবিধান। এর মধ্যে কি লেখাযোগ্য থাকবে, যেমন বাংলাদেশ ভাষা হবে কি রাষ্ট্রভাষা, মূল ভাষা হবে কি রাষ্ট্রভাষা, বাংলাদেশের জাতীয় ফল কি হবে, জাতীয় প্রতীক কি হবে, জাতীয় পশু কি হবে ইত্যাদি সব স্তরে এর মধ্যে লেখাযোগ্য আছে। এটা এই জন্য আমরা কি বাংলাদেশের এই সংবিধানকে বলছি কি ধরনের সংবিধান, লিখিত সংবিধান। দ্বিতীয়ত বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি যে দ্বিতীয়ত বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ হবে একটা প্রজাতন্ত্র। এখন প্রজাতন্ত্র, বাংলাদেশ কি হলো, একটা প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র হতে গেলে কি হবে, যে দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত হয়। আর সেটা দুভাবে হতে পারে, প্রত্যক্ষভাবেও হতে পারে, পরোক্ষভাবেও হতে পারে। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশ একটা প্রজাতন্ত্র ঘোষণা করা হলো। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন, আইনসভার সদস্যদের ভোটে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। দেশের সমগ্র শাসন ব্যবস্থা রাষ্ট্রপতির নামে পরিচালিত হবে, কিন্তু সংসদীয় রীতি অনুযায়ী দেশের নির্বাহী ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতে। এই গেল প্রজাতন্ত্র। তৃতীয়ত যদি আমরা বলি যে বাংলাদেশের সংবিধান কেমন হবে, বাংলাদেশের সরকারের ধরন হবে সংসদীয় পদ্ধতির সরকার, মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বা ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট। তাহলে আমরা দেখব যে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হবে, এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের যিনি নেতা বা নেত্রী থাকবেন তিনি হবেন দলের প্রধানমন্ত্রী। তাহলে ওই প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করবে। এটা হচ্ছে সংসদীয় বা ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টের মূল থিম। এবার আমরা আসি যে বাংলাদেশের সংবিধান কেমন হবে, এক কেন্দ্রিক সরকার হবে, যে সমগ্র বাংলাদেশে রাজধানী থেকে, মানে একটা মাত্র কেন্দ্র থেকে, কেন্দ্রকে যদি আমরা বলি যে রাজধানী এবং প্রশাসনিক কেন্দ্রবিন্দু বা স্নায়ু কেন্দ্র বলা হচ্ছে সচিবালয়, এই সচিবালয় থেকে সমগ্র বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালিত হবে মাঠ পর্যায়ে। এর মধ্যে আবার দুইটা বিষয় আছে, একটাকে যদি আমরা বলি লোকাল গভর্নমেন্ট আর একটা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট এটা এই দুইভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করবে, এটাকে এককেন্দ্রিক সরকার বলা হয়। এখন বাংলাদেশ 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হলো সেখানে আমরা দেখলাম যে জনগণের ভোটে 300 জন মেম্বার ভোটে নির্বাচিত হচ্ছে, আর 15 জন সদস্য 10 বছরের জন্য সংরক্ষিতভাবে রাখা হয়েছিল। এই হচ্ছে বাংলাদেশ সংবিধানে সংসদের 315 জন মেম্বার নিয়ে বাংলাদেশ সংবিধান প্রণীত হয়েছে।
হয় 1972 সালের সংবিধান। এরপরে আমরা দেখব যে সংবিধানে বলা আছে যে সংবিধান সার্বভৌম। বাংলাদেশ সংবিধান কেমন হবে? সার্বভৌম। বলা আছে যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, মানে সংবিধানই হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো আইন দেশে কার্যকরী হবে না, এবং এই সংবিধানের অভিভাবক হবে সুপ্রিম কোর্ট। তাহলে আমরা দেখব যে সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এরকম আইন সুপ্রিম কোর্ট অবলীলায় বাতিল করে দেবে। এটাই হচ্ছে সংবিধানের সার্বভৌমত্ব। দ্বিতীয় কথা যদি বলি আমরা যে জনগণের সার্বভৌমত্ব, আমরা জানি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এখানে সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং গণতান্ত্রিক দেশগুলো এভাবে পরিচালিত হয়, হয় কোথাও প্রত্যক্ষ গণতন্ত্র, কোথাও পরোক্ষ, তবে পরোক্ষ গণতন্ত্রের সংখ্যাই বেশি। তারপরে আমরা দেখব যে 1972 সালের সংবিধানে ন্যায়পালের বিধান রাখার ব্যবস্থা করা হয়েছে, অম্বুডসম্যান। এখন ন্যায়পালের কাজ কি? ন্যায়পাল হচ্ছে একজন সুপ্রিম কোর্টের বিচারকের পদমর্যাদা লাভ করবেন, এবং দেশের সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে সমস্ত দুর্নীতি, অনাচার বা অনিয়ম হয় এইগুলার বিচার এবং বিচার করার ও দেখভাল করার দায়িত্ব, শাস্তির বিধানের দায়িত্ব হচ্ছে ন্যায়পালের। যদিও দুর্ভাগ্য ক্রমে বলতে হয় যে 1971 সালের দেশ স্বাধীনতার পর থেকেও আমাদের ন্যায়পাল ব্যবস্থা সেইভাবে গড়ে ওঠেনি। তারপরে আমরা বলবো যে 72 সালের সংবিধানের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল। এখন প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ কি হবে? যারা প্রশাসনে কর্মরত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী কাজ করে তাদের পদাবয়ন বা দণ্ড, চাকরি বিধি অনুযায়ী আলাদা বিচার ব্যবস্থা করা হবে। এটাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলা হচ্ছে। তারপরে আমরা দেখব যে 72 সালের মূল সংবিধানে বলা আছে যে জনগণের সার্বজনীন ভোট অধিকারের কথা বলা আছে, সার্বজনীন ভোট অধিকার। এখানে আমরা দেখব যে 18 বছর বয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী নারী, পুরুষ, শ্রেণী, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই সমানভাবে ভোট অধিকার পাবে। এটাকে আমরা সার্বজনীন ভোট অধিকার বলতেছি। এখন আমরা দেখি যে বাংলাদেশ সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের জুডিশিয়ারি অফ ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, যে বা সেপারেশন অফ জুডিশিয়ারি। তা যে আমরা এখন দেখি যে সংবিধান স্পষ্ট বলা আছে যে সরকারের যে 3টা অর্গান আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এইটাই হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। তা আমাদের বাংলাদেশ সংবিধানেও এই কথা বলা আছে যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। এখন আমরা এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্যের কথা 72 সালের সংবিধানের মধ্যে বলা আছে, যেমন ব্যক্তি মালিকানা, জায়গা জমি কেমন হবে, রাষ্ট্রের মধ্যে মানুষের অধিকার কেমন হবে, এসব বিষয়ে কম বেশি আলোকপাত করা আছে। তা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পৌরনীতি ও সুশাসনের একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এই নিয়ে আমরা আলোচনা করলাম। সেখানে দেখলাম যে সংবিধান কাকে বলে, এ বিষয় নিশ্চয়ই তোমরা শিখলে। আর বাকি হচ্ছে যে বাংলাদেশের সংবিধান কিভাবে প্রণীত হলো, সংবিধান প্রণয়নের কি কৌশল বা পদ্ধতি ছিল, এইসব বিষয়ে আমরা আলোকপাত করেছি। যাক, আমরা ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বাড়িতে বইয়ের সাথে মিলিয়ে লেখাপড়া করবে। প্রশ্ন থাকলে আমাদের কাছ থেকে জেনে নেবে।